আমার সবথেকে পছন্দের সাইফাই থ্রিলার সিনেমাগুলোর মধ্যে অফকোর্স যে সিনেমাগুলোর মধ্যে এলিয়েন ইনভলভড রয়েছে সেই সিনেমাগুলোর লিস্টে সেরা 10-এ একটা সিনেমা অলওয়েজ থাকবে, সেটা হচ্ছে দ্য ডে দ্য আর্থ স্টুড স্টিল। কিয়ানু রিভস অভিনীত এই সিনেমাটা আশা করি আপনারা অনেকেই দেখেছেন এবং এই সিনেমাটাকে পরিচালনা করেছেন স্কট ডেরিকসন, যিনি একজন জেম মানে রত্ন। কারণ এই মানুষটা VHS, দ্য ব্ল্যাক ফোন, ডক্টর স্ট্রেঞ্জ, ডেলিভার আস ফ্রম ইভিল, সিনিস্টার, হেলরাইজার, দ্য এক্সঅর্সিজম অফ এমিলি রোজ এরকমই কিছু টপ লেভেলের সিনেমা আমাদের উপহার দিয়েছেন। তো আর কি শুরু করা যাক কি। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি দ্য ডে দ্য আর্থ স্টুড স্টিল সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। সময়টা ছিল 1928, ইন্ডিয়ার কারাকোরাম মাউন্টেন। একজন হাইকার্সকে দেখতে পায় যে তার টেন্টে ছিল বাইরে বরফের ঝড় হচ্ছে, আর সেই মুহূর্তে সে বাইরে একটা আওয়াজ লক্ষ্য করতে পারে। সেই আওয়াজটাকে ফলো করতে করতে সে চূড়ায় গিয়ে পৌঁছায়, যেখানে সে এক টাইপের স্পেয়ার লক্ষ্য করতে পারে। বড় অদ্ভুত একটা জিনিস, যেটাকে সে একটু খতিয়ে দেখার চেষ্টা করে। সেই জিনিসটাই বা আসলে কি, বা সেটা কোনো ফেনোমেনা নাকি, সেটা অ্যাকচুয়ালি সেও বুঝতে পারছে না এবং আমরা অবভিয়াসলি দর্শকরাও তো বুঝতে পারছি না। পরে সেই মানুষটা জ্ঞান হারায় এবং কিছু সময় পরে তার জ্ঞানটা আসে, তবে সেই স্ফেয়ারটা, সেই অদ্ভুত জিনিসটা আর সেখানে নেই। তবে সেই মানুষটার হাতে এক টাইপের ছাপ পড়ে গেছে, একটা দাগ পড়ে গেছে। যাই হোক, এই ঘটনাটা তো প্রায় অনেক বছর আগে। এখন বর্তমান সময়তে আসা যাক। ডক্টর হেলেন বেনসন, তিনি ইউনিভার্সিটিতে তার স্টুডেন্টদের ক্লাস নিচ্ছেন। সেখানে তিনি থায়োবেসিলাস নামক একটা মাইক্রো অর্গানিজম নিয়ে আলোচনা করছেন। সেখানে এমনই কিছু ক্ষুদে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হচ্ছে যেগুলো পৃথিবীর এক্সট্রিম থেকে এক্সট্রিম ওয়েদারেও সার্ভাইভ করতে পারে। গল্পের শুরুতেই এরকম একটা সিন দেখানোর একটাই মানে যে এমনই কিছু লিভিং অর্গানিজম রয়েছে বা কিছু প্রাণী বা যারা রয়েছে যারা যে কোনো টেম্পারেচার, যে কোনো সিচুয়েশনেও বিভিন্ন স্থানে বসবাস করছে, তবে তারা সেই স্থানটাকে বা সেই পরিবেশটাকে পরিবর্তন করছে না। তারা তাদের মতন আছে। শুধু তারা না, মানুষ বাদে এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণী নেচারকে কোনোভাবেই সরাসরি আঘাত করতে পারে না। ছোটবেলায় যে আমরা ফুড চেনটা পড়েছি না, কিভাবে ব্যালেন্সটা বজায় থাকে, বাট এই মানুষেরা কিন্তু এই চেনের অংশই না। ডক্টর হেলেন তারপর ক্লাস নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। বাড়িতে রয়েছে তার ছেলে, যার নাম হচ্ছে জেকব। জেকব যদিও তার নিজের ছেলে না, তার হাজব্যান্ডের ছেলে ছিল, যে মানুষটা মারা গেছে। জেকব অবশ্যই হেলেনকে তার নিজের মা মনে করে না বা নিজের মতন করে মেনে নিতে পারে না, কিন্তু হেলেন কিন্তু তাকে যথেষ্ট ভালোবাসে এবং তাকে মায়ের মতন করে যত্ন নেওয়ার চেষ্টা করছে। তবে সেই মুহূর্তে হেলেনের কাছে একটা কল এসেছে, একটা আননোন নাম্বার। হেলেন জানার চেষ্টা করছে কে, তবে সেই মানুষটা কোনো উত্তর দিচ্ছে না। সেই মানুষটা জানায় যে জাস্ট কয়েক মিনিটের মধ্যেই তার বাড়ির সামনে কিছু গাড়ি আসবে, হেলেনকে জাস্ট সেই গাড়িতে উঠে বসতে হবে। এখন ডক্টর হেলেন সে তো কনফিউজ যে এরকম কেন, তবে ব্যাপার তো এরকমই হয়েছে। সেই মুহূর্তেই দরজায় কেউ একটা নক করে বসে। হেলেন দরজা খুলে দেখে যে সম্পূর্ণ ফোর্স চলে এসেছে হেলেনকে নেওয়ার জন্য। প্রত্যেকেই তারা সরকারি কর্মী এবং সৈনিক। হেলেন প্রথমে তার ছেলেকে নিয়ে চিন্তা করছিল যে তার ছেলে কোথায় থাকবে, তবে এত কিছু ভাবার নাকি সময় নেই, তাদের ইমিডিয়েট সেই স্থান থেকে বেরোতে হবে। সেই কারণে জেকবকে তার প্রতিবেশীর বাড়িতে রেখে হেলেনকে নিয়ে যাওয়া হয় গাড়িতে করে। হেলেন যখন জানার চেষ্টা করছে এত কি ইম্পর্টেন্ট, তখন তাকে কারণটা তো বলা হয় না, তবে এইটুকুনি তাকে বলে দেওয়া হয় যে তাদের জন্য সম্পূর্ণ রাস্তাটাই ফাঁকা করা হয়েছে। তো হেলেন বুঝতে পারে যে হ্যাঁ ভাই, ব্যাপারটা সিরিয়াস, খুবই ইম্পর্টেন্ট। হেলেনকে একটা মিলিটারি বেসে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে তাকে একটা চিনক হেলিকপ্টারে তোলা হয়, যেখানে তারই মতন বহু সায়েন্টিস্ট রয়েছে, বহু ডাক্তার রয়েছে, কেউ অ্যাস্ট্রোনমার, কেউ বায়োলজিস্ট, কেউ সিভিল ইঞ্জিনিয়ার, কেউ আবার জিওলজি। তাদের প্রত্যেকেই এরকম হেলেনের মতনই আচমকা তুলে আনা হয়েছে। কেন সেটা তাদের এখনো বলা হয়নি। সেখান থেকে তাদেরকে নিউ জার্সির এক মিলিটারি একাডেমিতে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাদের সেলফোনগুলোকে বাজেয়াপ্ত করা হয়। সৌভাগ্যবশত সেখানে এক পরিচিত মুখোশে দেখতে পারে তার বন্ধু মাইকেল। পরে হেলেন জানতে পারে যে এই মাইকেলই হেলেনকে এই লিস্টে রেখেছে, ভাইটাল লিস্ট, যেখানে দেশ থেকে সব ইম্পর্টেন্ট এরকম বিজ্ঞ মানুষদের তুলে আনা হয়েছে। তবে কেন, পরে সম্পূর্ণ ব্যাপারটা ব্রিফলি এক্সপ্লেন করা হয়। তারা জুপিটারের অরবিটে একটা টাইপের অবজেক্ট লক্ষ্য করতে পেরেছে, সেটার তারা নাম দিয়েছে 07493। কেন এই নামটা দিয়েছে সেটা তো জানি না, তবে সেই অবজেক্টটা খুব দ্রুত গতিতে পৃথিবীর দিকে এগোচ্ছে। এটা কোনো র্যান্ডম কোনো জিনিস না। তার সাইজটা দেখে অনেকে এটাকে ব্ল্যাক হোলও মনে করেছে, তবে তার আকার, স্পিড, ট্র্যাজেক্টরি সব কিছু ভালো মতন অবজার্ভ করার পর এইটুকুনি তো বোঝা গেছে যে সেই জিনিসটাকে ছাড়া হয়েছে বাইরের থেকে, অর্থাৎ আমাদের এই সোলার সিস্টেমের বাইরে থেকে কেউ এই জিনিসটাকে ছেড়েছে আমাদের এই সৌরমণ্ডলে, যেটা সজোরে একদম দ্রুত গতিতে পৃথিবীর দিকে এগোচ্ছে। খুবই অল্প সময়, মাত্র 78 মিনিটে সেই জিনিসটা সরাসরি পৃথিবীতে হিট করবে, যার ইম্প্যাক্টটা হয়তো অনেক ভয়ঙ্কর হতে পারে। তো এখন কি করা উচিত? মানুষদের সাবধান করা উচিত কি? সম্ভব নেই। মাত্র এইটুকুনি সময়তে তারা গোটা শহরকে খালি করতে পারবে না। তো সেই কাজে তাদের সময় না নষ্ট করে তাদের এখন ভাবতে হবে আফটার ম্যাথ হিসাবে, অর্থাৎ সেই জিনিসটা শহরে ল্যান্ড করার পর তারপরে তারা কি করবে, বা সম্পূর্ণ শহর ধ্বংস হওয়ার পর তখন তারা কি করবে।
বহু মানুষ তো এটাই মনে করছে যে সেই জিনিসটার এতটা গতি, সেই স্পিডে যদি সেটা পৃথিবীতে এসে ক্র্যাশ করে বা ল্যান্ড করে তাহলে পৃথিবীর আর কোনো চিহ্ন থাকবে না। বাট ফরচুনেটলি সেটা পৃথিবীর কাছে এসে তার গতিটা কমিয়ে দেয় এবং সেফলি সেটা সেন্ট্রাল পার্কে ল্যান্ড করে। বড় অদ্ভুত একটা জিনিস যেটা জল করছিল। পরে সেখান থেকে ধুলো ক্লিয়ার হওয়ার পর আমরা লক্ষ্য করতে পারি সেটা একটা স্পেয়ার শেপের সম্ভবত স্পেসশিপ। তবে মানুষরা কশনস নিয়ে রেখেছে, সৈনিকরা পুরো স্থানটা একদম ঘিরে রেখেছে। কিছু সময় পরে সেই স্ফেয়ারটার মধ্যে থেকে যেন একটা মানুষ বা এলিয়েন কেউ তো একজন হেঁটে আসছে। আলোর জন্য সেটা স্পষ্ট লক্ষ্য করা তো যাচ্ছে না, তবে সে হেঁটে আসছে। বহু মানুষদের কাছে এটা একটা মিরাকেল, সায়েন্টিস্টদের কাছে এটা বিশ্বের সবথেকে বড় ডিসকভারি যে আমরা ফার্স্ট এলিয়েনদের সাথে হয়তো কন্ট্যাক্ট করতে চলেছি। তবে সৈনিকদের কাছে সেটা একটা থ্রেট, কারণ সেই প্রাণীরা ক্রমশ হেঁটেই চলেছে তাদের দিকে। সৈনিকরা নার্ভাস, সেখানে একটা মিসকমিউনিকেশন হয় এবং একজন গুলি চালায় সেই প্রাণীটার উপরে বা সেই এলিয়েনটার উপরে, যার রক্ত বেরোয়। অ্যাকচুয়ালি রক্তের রং লাল এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। ডক্টর হেলেন একদম সামনেই ছিল, ডক্টর হেলেনের সামনে এসে সে পড়ে। আর তখনই সেই স্ফেয়ার থেকে একটা বৃহৎ আকার রোবট বা কোনো অস্ত্র, সেটা এখনো পর্যন্ত কেউ জানে না, সেটা বেরিয়ে আসে। সেটা পিটিমাচ কোনো অস্ত্র যেটা মানুষদের সব ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অকেজো করে দেয়। সম্ভবত কোনো ইলেকট্রোম্যাগনেটিক পালস সে রিলিজ করেছে। শুধু তাই না, এক টাইপের হাই পিচ সাউন্ড পর্যন্ত রিলিজ করে যেগুলো মানুষেরা সহ্য করতে পারে না। সো সম্ভবত সেই এলিয়েন্সগুলো বা যারাই হোক তারা মানুষদের কমজোরি তো জানে। সে সেখানে থাকা অন্যান্য মানুষদের বা সৈনিকদের উপরে আক্রমণ করতেই যাবে। সেই মুহূর্তে সেই আহত এলিয়েনটা যার উপর গুলি চালানো হয়েছিল সে সেই বৃহৎ রোবটটাকে আটকে দেয়। সেই আহত এলিয়েনটাকে সেখান থেকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয়। এবার ব্যাপার হচ্ছে যে তার চিকিৎসাটা হবে কি করে, কারণ তার শরীরের স্ট্রাকচার, তার বডি মেকানিক্স সম্পূর্ণ মানুষদের থেকে আলাদা। তবে কিছু সময় পরে কিছু চেঞ্জেস তারা লক্ষ্য করতে পারে। একজন ডাক্তার তার শরীর থেকে সেই বুলেটটা, সেই গুলিটা তো বার করে, তবে সে লক্ষ্য করে যে তার শরীরের বাইরে যে চামড়াটা রয়েছে তার তলায় যেন চামড়া, স্কিন, বোনস এগুলো রয়েছে। মানে শরীরের বাইরের যে লেয়ারটা সেটা এক টাইপের বায়ো ইঞ্জিনিয়ার্ড স্যুট। মানে আমরা যেমন মহাকাশে বা অন্য গ্রহতে গেলে একটা স্পেস স্যুট পরবো, সেই এলিয়েনটার স্যুট সেটা, যেটাকে প্রথমে তার চামড়া মনে হচ্ছিল। যদিও পরে তো এক মিরাকেল ঘটে, তার শরীরের উপর থেকে সেই স্যুটটা বা যেটাকে আমরা স্কিন মনে করছিলাম সেটা তো খুলে পড়ে যায় যেন খোলসের মতন, এবং সম্পূর্ণ মানুষের মতন একটা প্রাণীকে আমরা সেখানে দেখতে পাই যে লিটারালি কথা বলতে পারে। অন্যদিকে গোটা ওয়ার্ল্ড ওয়াইড প্যানিক শুরু হয়েছে, কারণ ওরকম যে গোল্ড স্পেয়ারটা সেটা শুধু আমেরিকাতে না গোটা বিশ্বতে ল্যান্ড করেছে। মানুষেরা প্যানিক, স্টক মার্কেট ক্র্যাশ করছে। অন্যদিকে দেশের প্রেসিডেন্টকে একটা সেফ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার জায়গা নিয়েছে রেজিনা জ্যাকসন, যিনি হচ্ছে সেক্রেটারি অফ ডিফেন্স। তিনি খুবই চিন্তিত, তিনি খুবই কনসার্ন, কারণ এই মুহূর্তে দেশের ডিফেন্স বলে কিছু নেই। তাদের স্যাটেলাইটগুলোকে অকেজো করে দেওয়া হয়েছে, দেশের মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোকে অকেজো করে দেওয়া হয়েছে। সেই কারণেই তো তারা নিমেষে পৃথিবীতে এসে ল্যান্ড করে এবং মানুষেরা কিছুই করতে পারেনি। প্রেসিডেন্ট তারপর সে সায়েন্টিস্ট এবং ডাক্তারদের সাথে সাক্ষাৎ করে। প্রেসিডেন্ট এই জিনিসটা জেনে অবাক যে তার শরীর থেকে 3টে ডিএনএ স্যাম্পল পাওয়া গেছে। মানে একটাই প্রাণীর 3 ধরনের ডিএনএ। তার বডি টিস্যুর যে স্যাম্পেলটা যেটা একদমই মানুষের মতন, তবে তার স্কিনের উপরে যে খোলসটা ছিল সেটাও এক ভিন্ন ধরনের। ডক্টর হেলেন বুঝতে পারে যে সেটা অ্যাকচুয়ালি সেই এলিয়েন্সটার এক টাইপের স্পেস স্যুট যেটা পৃথিবীতে তাকে সার্ভাইভ করতে সাহায্য করেছে। এবং অফকোর্স পৃথিবীতে সার্ভাইভ করতে হলে তাকে পৃথিবীর মানুষদের মতনই তো আকার নিতে হবে। সম্ভবত তারা আগে অতীতেও এসেছে এবং মানুষদের স্যাম্পেল নিয়ে গেছে, যেটার থেকেই তারা মানুষদের মতন একটা আকার বানিয়েছে। তবে তারা কবেই বা এসেছিল পৃথিবীতে? গল্পের শুরুতে 1928 সালে যে সিনটা দেখেছিলাম, সেই মাউন্টেন হাইকারটা এক টাইপের স্পেয়ার দেখতে পেয়েছিল, তখনই সেই এলিয়েন্সগুলো সেই মানুষটা স্যাম্পেল নিয়ে গেছিল তারা। আর সেই কারণেই তো সেই খোলস থেকে যে মানুষটা বেরিয়ে এসছে তাকে হুবহু সেই হাইকারটার মতনই দেখতে। তারপর প্রেসিডেন্ট চলে যায় তার সাথে কথা বলতে। সেই এলিয়েনটা এখন সম্পূর্ণ মানুষদের মতন দেখতে, তবে মানুষদের মতন কাজ করতে বা মানুষদের চালচলনগুলোকে অ্যাডাপ্ট করতে তার একটু সময় লাগে। তবে তার উদ্দেশ্যটা কি? ডক্টর হেলেন তাকে কিছু প্রশ্ন করে, তাকে জিজ্ঞেস করে যে সে তো মানুষ না, তাহলে সে কে অ্যাকচুয়ালি, কেমন দেখতে থাকে। সে জানে যে তার আসল রূপটা দেখলে অবশ্যই মানুষেরা ভয় পেয়ে যাবে, এবং হ্যাঁ তারও একটা নাম রয়েছে, সেটা হচ্ছে ক্ল্যাটু। প্রেসিডেন্ট তাকে জিজ্ঞেস করে যে তার এখানে আসার উদ্দেশ্যটা কি। সে জানায় যে সে কিছু সিভিলাইজেশনকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এলিয়েন্সদের একটা গ্রুপ, এবং সে এখানে এসেছে পৃথিবীর লিডারদের সাথে সাক্ষাৎ করার জন্য। অর্থাৎ সে জাতিসংঘে যেতে চায়, ইউনাইটেড নেশনে। সেখানেই সে উত্তর দেবে যে সে এখানে কেন এসেছে। তবে প্রেসিডেন্ট তো তাকে যেতে দেবে না, বরং প্রেসিডেন্ট নিজে জানতে যায় যে সেই এলিয়েন্সটা কেন এখানে এসেছে। তখন সেই এলিয়েন্সটা তাকে জিজ্ঞেস করে যে তুমি কি সম্পূর্ণ মানব জাতিকে রিপ্রেজেন্ট করছো, বা তুমি কি সম্পূর্ণ মানব জাতির হয়ে কথা বলছো? অবশ্যই তো না। সেই প্রেসিডেন্ট তো এন্টায়ার হিউম্যান রেসকে তো রিপ্রেজেন্ট করতে পারে না। সেই কারণে ক্ল্যাটু বা সেই এলিয়েন্সটা তাকে কোনো উত্তরও দেয় না। প্রেসিডেন্ট তাকে বারবার প্রশ্ন করে যে তুমি কেন আমাদের গ্রহতে এসেছো। তখন সে প্রেসিডেন্টকে পাল্টা প্রশ্ন করে যে তোমাদের গ্রহ,
প্রেসিডেন্ট উত্তর দেয় যে হ্যাঁ এটা আমাদের গ্রহ, তখন সে জানায় যে না এটা তোমাদের না। এখানে বেসিক্যালি মানুষদের অ্যারোগেন্সটা দেখিয়েছে। অবভিয়াসলি এই পৃথিবীতে মানুষেরা একটা ডমিনেন্ট স্পিসিস, তাই বলে এই পৃথিবীটাকে তো আমরা কিনে রাখিনি। প্রেসিডেন্টের কাছে তো কোনো উত্তর নেই। এখন সে এলিয়েনটাকে এখান থেকে সরিয়ে আলাদা ফ্যাসিলিটিতে নিয়ে যাবে যেখানে তাকে ইন্টারোগেট করা হবে, মানে বেসিক্যালি সে একটা কয়েদি যার থেকে উত্তর বার করা হবে। এবং অবভিয়াসলি অন্যান্য সায়েন্টিস্টরা এটাকে অপোজ করে। তবে প্রেসিডেন্ট সে সম্পূর্ণ দেশের নিরাপত্তা নিয়ে চিন্তা করছে। তার মনে একটা ভয় রয়েছে। আমরা অতীতেও তো দেখেছি যে লেস ইন্টেলিজেন্ট সিভিলাইজেশন কোনোদিনই সার্ভাইভ করতে পারিনি। এই যেমন ইনকাস বা নেটিভ আমেরিকানস, যাদের বুদ্ধি কম, যারা প্রযুক্তিগতভাবে পিছিয়ে ছিল, তাদের সভ্যতা এই পৃথিবীতে কোনোদিনই সার্ভাইভ করতে পারেনি। এবং প্রেসিডেন্ট অ্যাডমিট করে যে এই এলিয়েন্সরা মানুষদের থেকে অনেক উন্নত, সেই কারণে সে সব ধরনের ব্যবস্থা অ্যাপ্লাই করতে চায়। এখন সেই এলিয়েন্সটাকে সেখান থেকে নিয়ে যেতে হলে তাকে অজ্ঞান তো করতে হবে। ডক্টর মাইকেল এই কাজটা করতে চাইছে না, সেই কারণে হেলেন রাজি হয়ে যায় যে সে করবে। অবশ্যই সেও করতে চাইছে না, বরং সে এলিয়েনটাকে সিডেট না করে, মানে তাকে অজ্ঞান না করে, উল্টে তাকে সেখান থেকে পালানোর একটা সুযোগ করে দেয়। এবং এরকমই কিছু স্লাইড চেঞ্জ সম্পূর্ণভাবে এলিয়েনটাকে কনফিউজ করতে থাকে যে সে একদিকে দেখছে যে মানবতা, মানুষেরা এরকম হস্টাইল, অন্যদিকে আরেক ধরনের মানুষ তাকে বাঁচানোর চেষ্টা করছে। ডক্টর হেলেন তাকে ভুল একটা ওষুধ দেয় যাতে সে অজ্ঞান না হয়। পরে সে এলিয়েন্সটাকে হুইল চেয়ারে বসিয়ে অন্য একটা স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে ইন্টারোগেট করা হবে, নানান প্রশ্ন করা হবে, জানা হবে যে সে সত্যি না মিথ্যে কথা বলছে। তাকে নানান প্রশ্ন করা হয় যে তার শরীর কি ব্যথা অনুভব করে। সে জানায় যে হ্যাঁ তার শরীর ব্যথা অনুভব করে, তবে এই শরীরটাকে সে কোনোদিনই নিজের মনে করে না। অ্যাকচুয়ালি অবশ্যই সেই এলিয়েন্সটা এই শরীরটা নিয়েছে জাস্ট মানুষদের সাথে কমিউনিকেট করার জন্য। তবে সেই এলিয়েন্সটার মধ্যে অনেক পাওয়ার ছিল, তার সাইকিক অ্যাবিলিটি, তার টেলিকিনেটিক পাওয়ার, ইলেকট্রিক নিজের মতন করে কন্ট্রোল করা। তো অবশ্যই এরকম একটা প্রাণীকে এরকম একটা কাস্টাডিতে রাখা একেবারেই অসম্ভব। মানুষগুলো এই এলিয়েনটাকে ইন্টারোগেট কি করবে, বরং এই এলিয়েন্সটা মানুষগুলোর থেকে সব অ্যান্সার খুঁজে বার করে নেয়। যে মানুষটা তাকে প্রশ্ন করছিল বরং সেই মানুষটার থেকেই সে জেনে নেয় যে বেরোনোর রাস্তা কোথা থেকে আছে, তাকে কোথা থেকে পালাতে হবে। সেই মানুষটাকে হেপনোটাইজ করে তার ড্রেসটা নিয়ে ছদ্মবেশে সেই এলিয়েনটি সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। যদিও সেই এলিয়েনটার একটা নামও তো রয়েছে, সেটা হচ্ছে ক্ল্যাটু, তো আমি তাকে ক্ল্যাটু বলেই ডাকছি। ক্ল্যাটু তারপরে এয়ারপোর্টে গিয়ে পৌঁছায়। সেখানে সে ক্ষুধার্ত, সে খাবার নেওয়ার চেষ্টা করে। সেই মুহূর্তে সে মানুষদের ভিন্ন ভিন্ন রূপ দেখতে পারে। একজন মানুষ যে চোর, অন্যদিকে একটা বাচ্চা তার দিকে একভাবে তাকিয়ে রয়েছে যেন তারও খাবারটা প্রয়োজন। সে লিটারালি মানুষদের ভালো মতন বোঝার চেষ্টা করছে। যদিও সে তো একটা এলিয়েন, তবে তার শরীরটা তো মানুষের, এবং মানুষেরা যা যা ফিল করবে, যতটা কষ্ট পাবে তার শরীরটাও তো সেটাই পাবে। সে ফিল করতে পারে সে অসুস্থ, তার শরীর ঘামছে, তার বুকে একটা ক্ষত রয়েছে যেখানে তার গুলিটা লেগেছিল, সেই কারণেই সে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ডক্টর হেলেনের কাছে আবার একটা র্যান্ডাম কল আসে। ডক্টর হেলেন রিসিভ করে। সে জানে যে তার কোনো পেশেন্ট খুব অসুস্থ, কিন্তু ডক্টর হেলেন জানায় যে না, সে সেরকম ডাক্তার না যে রোগীদের চিকিৎসা করে। তবে পরে সে রিয়েলাইজ করে যে মানুষটা ফোন করেছে বা যে পেশেন্টের কথা হচ্ছে সেটা হচ্ছে ক্ল্যাটু, সেই এলিয়েনটি। অ্যাকচুয়ালি সে বুঝতে পেরেছে যে ডক্টর হেলেন অন্যান্য মানুষগুলোর থেকে আলাদা। ডক্টর হেলেনই তো তাকে সাহায্য করেছিল সেখান থেকে পালাতে। ডক্টর হেলেনের কাছে সেই এলিয়েনটার আপার টিস্যুর, শরীরের যে খোলসটা ছিল সেগুলোর কিছুটা স্যাম্পেল ছিল, এবং সেটা দিয়েই ক্ল্যাটু তার শরীরের ক্ষতটা একদম ফিক্স করে নেয়। অর্থাৎ তার প্রযুক্তিগতভাবে এতটাই উন্নত, তাদের চিকিৎসা ব্যবস্থা এতটাই উন্নত যে মানুষদের ভবিষ্যতেই তারা চেঞ্জ করে দিতে পারবে। তবে এখানে তার আসার উদ্দেশ্যটা আলাদা। অন্যদিকে সেই সেন্ট্রাল পার্কে সেই স্পেয়ারটা এবং সেই বৃহৎ আকার যে রোবটটা রয়েছে সেটার একটা নামও দেওয়া হয়েছে, যেটা হচ্ছে গোট, অর্থাৎ জেনেটিক্যালি অর্গানাইজড রোবোটিক টেকনোলজি। সেটাকে ধ্বংস করার জন্য আর্মিরা সব ধরনের ব্যবস্থা নিয়েছে। একটা আনম্যান ড্রোন পাঠানো হয়েছে সেখানে, তবে সামহাউ সৈনিকরা সেই ড্রোনটার উপর থেকে নিজের কমপ্লিট কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সেই রোবটটা সেই ড্রোনটাকে কন্ট্রোল করে সৈনিকদেরই ট্যাঙ্কের উপরে ক্র্যাশ করায়। মোটমাট সেই রোবটটা বেশি এলিয়েন্সটা যদি পৃথিবী দখল করতে চাইতো তাহলে তো তারা এতক্ষণে আক্রমণ শুরু করে দিতে পারতোই। তবে তারা এখনো অপেক্ষা করছে। তবে কিসের জন্য? অন্যদিকে হেলেন সে ক্ল্যাটুকে নিয়ে গাড়িতে করে যাচ্ছে। ক্ল্যাটু তাকে বলে দিচ্ছে যে তাদের কোথায় কোথায় যেতে হবে। গাড়ির পিছনে হেলেনের ছেলে অর্থাৎ জেকব বসে রয়েছে। জেকব জানতে চায় যে এই মানুষগুলো পালাচ্ছে কেন। যদি এলিয়েনরা সত্যি এসে থাকে তাহলে তাদের সাথে তো লড়াই করা উচিত। হেলেন জানায় যে তারা এসেছে আক্রমণ করতে না। ক্ল্যাটু এখানে মানুষদের মধ্যেই দু ধরনের কনফ্লিক্ট লক্ষ্য করতে পারে। জেকব যে এলিয়েনটাকে শত্রু মনে করছে, অন্যদিকে ডক্টর হেলেন যে সে এলিয়েন্সটাকে বন্ধু মনে করছে। আর সেই কারণেই তো ক্ল্যাটু ডক্টর হেলেনকে জানিয়ে দেয় যে সে কেন আসলে পৃথিবীতে এসেছে। সে এসেছে পৃথিবীকে বাঁচানোর জন্য, তবে কাদের থেকে সেই অ্যান্সারটা সে দেয় না। যাই হোক, ক্ল্যাটু ডক্টর হেলেনকে গাড়িটা থামাতে বলে। এখানে সে একজন মানুষের সাথে সাক্ষাৎ করবে, যদিও পরে আমরা জানতে পারি যে মানুষটার সাথে সাক্ষাৎ করবে সেটা অ্যাকচুয়ালি মানুষ না, বরং তারই মতনই আর একটা এলিয়েন যে মানুষদের আকার নিয়ে রেখেছে। তার নাম হচ্ছে মিস্টার উ, যার থেকে ক্ল্যাটু মানুষদের সম্পূর্ণ রিপোর্টটা নেবে। মিস্টার উ যে 70 বছর ধরে এখানে রয়েছে, মানুষদের উপরে রিসার্চ করে যাচ্ছে, মানুষদের নেচার সবকিছু বোঝার চেষ্টা করছে। সে বহু আগেই মানবতার উপর থেকে হাল ছেড়ে দিয়েছে।
মানুষেরা পরিবর্তন হওয়ার নয়, মানুষরা একটা ডিস্ট্রাকটিভ নেচারে, যারা সময়ের সাথে সাথে নিজেদেরই ধ্বংস করে আসছে। এবং অবশ্যই আমার এটা তো এক্সপ্লেন করার একদমই প্রয়োজন নেই যে মানুষদের কাজকর্মের জন্য শুধু মানুষেরা ক্ষতিগ্রস্ত হয় না, বরং এই প্রকৃতি, এই পৃথিবীতে থাকা প্রত্যেকটা প্রাণী, সবার ক্ষতি হচ্ছে। তো মিস্টার ওর ফাইনাল ভার্ডিক্ট কি? মানুষদের উপর বিশ্বাস করা যাবে না, এরা পরিবর্তন হওয়ার নয়। তবে এই 70 বছরে মিস্টার উ সে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। ক্ল্যাটু যখন বলে যে মিস্টার উকে এখন ফেরত যেতে হবে, তখন মিস্টার উ জানায় যে না, সে পৃথিবীতেই থাকতে চায়। এই মানুষগুলোর সাথে সে যেন মিশে গেছে, এদের প্রতি একটা অ্যাফেকশন, একটা ভালোবাসা তার তৈরি হয়ে গেছে। কিছু সময় আগেই তো সে বলেছিল যে মানুষের ডিস্ট্রাকটিভ নেচারের, তবে মানুষদের নেচারের একটা আলাদা সাইডও তো রয়েছে। মানুষদের নেচারটাকে এক্সপ্লেন করাটা একেবারে অসম্ভব। মিস্টার উ যদি পৃথিবীতে থাকে তো সে মানুষদের সাথেই মারা যাবে, তবে সে এখানেই থাকতে চায়। সে প্রথমে নিজেকে আনলাকি ফিল করছিল কারণ তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল, তবে পরে যেন সে নিজেকে লাকি ফিল করছে এই মানুষদের সাথে থেকে। ব্যাপারটা খুবই স্ট্রেঞ্জ এবং খুবই কনফিউজিং সেই এলিয়েনটার কাছে। অন্যদিকে সেই বৃহৎ রোবটটাকে, যেটা নাম হচ্ছে গড, তাকে সামহাউ মিলিটারিরা সেখান থেকে তুলে নিয়ে মাউন্ট ওয়েদার নামক আর একটা মিলিটারি ফ্যাসিলিটিতে নিয়ে যায়। সেখানে তার উপর এক্সপেরিমেন্ট হবে, নানান রিসার্চ হবে, মানে জিনিসটাকে খুঁটিয়ে দেখা হবে যে সেই রোবটটা আসলে কী জিনিস। অন্যদিকে ক্লাটু ডক্টর হেলেনকে একটা জঙ্গলে নিয়ে আসে এবং সেখানেও সেরকম একটা গোল স্পেয়ার মতন ছিল, যেটার আকারটা একটু ছোট ছিল। এবং যেমনটা বললাম, এরকম স্পেয়ার কিন্তু গোটা পৃথিবীর বিভিন্ন কোণায় পড়েছে, বিভিন্ন দেশে। আমরা দেখতে পারি যে বিভিন্ন ছোটোখাটো প্রাণী সেই স্পেয়ারসগুলোর মধ্যে ঢুকছে এবং আস্তে আস্তে সেই স্পেয়ারসগুলো পৃথিবী থেকে উঠে একদম সরাসরি আকাশে চলে যায়। পৃথিবী থেকেই বেশ কিছু প্রাণীদের নিয়ে যাচ্ছে এই এলিয়েন্সগুলো। তবে কেন? তারা কি মানুষদের থেকে ভয় পেয়ে পালানোর চেষ্টা করছে? ওয়েল, প্রেসিডেন্ট তো বুঝতে পেরে যায় যে না, সেই যে স্পেয়ার সেটা অ্যাকচুয়ালি নোয়ার আর্কের মতন। নোয়ার সেই আর্ক যেখানে পৃথিবীর সব প্রাণীদের একটা করে পেয়ার ছিল, যাতে সম্পূর্ণ পৃথিবীটা ক্লিনস হওয়ার পর প্রাণীরা আবার নতুন করে পৃথিবীতে বসবাস শুরু করতে পারে। এবং এই এলিয়েনগুলোর প্ল্যানও সেম রয়েছে। সেই ছোটোখাটো প্রাণীগুলিকে পৃথিবী থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কারণ সম্পূর্ণ পৃথিবীকে পরিষ্কার করা হবে। ডক্টর হেলেন তখন তাকে প্রশ্ন করে যে তুমি তো বলেছিলে যে তুমি এখানে এসেছো আমাদের বাঁচানোর জন্য। তখন সে জানায় যে আমি এখানে এসেছি পৃথিবীকে বাঁচানোর জন্য। ডক্টর হেলেন ভাবছিল যে কাদের থেকে, তবে এখন সে রিয়েলাইজ করে যে সে পৃথিবীকে মানুষদের হাত থেকে বাঁচাবে। ইয়েস, সম্পূর্ণ মানব জাতিকেই ধ্বংস করে দেওয়ার প্রসেস শুরু হয়েছে, যেটা আর আটকানো সম্ভব না। সেই মুহূর্তে সেখানে একজন পুলিশ চলে আসে যে ক্লাটুর মুখটা থেকে চিনতে পেরে যায়। যেমনটা জানি যে সে একটা মোস্ট ওয়ান্টেড, গোটা দেশ তাকে খুঁজছে। তবে ক্লাটুর মধ্যে কিছু টেলিকিনেটিক পাওয়ার রয়েছে। সে একটা গাড়ি কন্ট্রোল করে সরাসরি সেই পুলিশটাকে গিয়ে ধাক্কা দিয়ে দেয় এবং সেই পুলিশটা এতটা ভয়ানকভাবে ইনজিওর্ড হয় যে সে মারা যায়। তবে ক্লাটুর মধ্যে এমন কিছু ক্ষমতা রয়েছে যে সে সেই পুলিশটাকে রিভাইভ করে দেয়, তাকে পুনর্জীবিত করে দেয়, যেটা মেডিকেল ছাড়া তো আর কিছু না। ডক্টর হেলেন তাকে জিজ্ঞেস করে যে তুমি এই মানুষটাকে মারলে, তারপর তাকে পুনর্জীবিতও বা করে দিলে কেন? ক্ল্যাটু জানায় যে সে একটা অবস্ট্রাগল ছিল, তার পথের কাঁটা ছিল। এই ছোট মানুষটাকে হত্যা করার কোনো প্ল্যানই নেই তার। ডক্টর হেলেন বুঝতে পারে যে ক্ল্যাটুর হাতে ক্ষমতা রয়েছে সম্পূর্ণ পৃথিবীকে বাঁচানোর। মানুষেরা জাস্ট একটা চান্স চায়। সে মানুষদের যেমনটা ভাবছে মানুষের এরকম না। ক্ল্যাটু জানায় যে সে কীভাবে মানুষদের বিশ্বাস করবে। প্রথমেই মানুষেরা তার উপর গুলি চালায়। সেখানে এসেছিল পৃথিবীর সব লিডারদের সাথে কথা বলার জন্য। যেমনটা বললাম, সে সরাসরি জাতিসংঘে যেতে চায়। সে আলোচনা করে এই সমস্যাটার সমাধান করতে চায়। তবে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে পৃথিবী ধ্বংস হতে চলেছে। এই সম্পূর্ণ কসমোসে আঙ্গুলে গোনা কিছু গ্রহ রয়েছে যেখানে কমপ্লেক্স লাইফ সার্ভাইভ করতে পারবে, অর্থাৎ প্রাণের অস্তিত্ব থাকবে, যার মধ্যে পৃথিবী একটা। এবং মানুষদের জন্য এই পৃথিবীটাকে তারা ধ্বংস হতে দিতে পারে না। সো সেখানে একটাই রাস্তা আছে, যে মানুষদেরই সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া, যাতে পৃথিবী আবারও নিজের থেকে রিভাইভ হয়, আবার আগের স্থিতিতে ফিরে আসে। তবে ডক্টর হেলেন জানে যে ক্ল্যাটুর মাইন্ডসেট চেঞ্জ করা প্রয়োজন। সে মানুষদের যেমনটা ভাবছে মানুষরা তো তেমনটা না। সে অবশ্যই পৃথিবীর লিডারদের সাথে তো সাক্ষাৎ করতে চায়, সেই কারণে সে তাকে নিয়ে যাবে এমনই একজনের কাছে। তারপর ক্ল্যাটুকে নিয়ে যাওয়া হয় প্রফেসর বার্নহার্ডের কাছে। তিনি একজন নোবেল প্রাইজ উইনার। হয়তো সেই মানুষটার সাথে কথা বলে ক্ল্যাটুর মানসিকতা পরিবর্তন হয়ে যেতে পারে। সে হয়তো মানুষদের যতটা খারাপ মনে করছে, হয়তো মানুষরা তেমনটাই না। সেখানে ব্ল্যাকবোর্ডে সেই প্রফেসরের করা একটা কঠিন ইকুয়েশনকে সে সলভ করে দেয়। পরে সেই প্রফেসর বুঝতেই পারে যে যে মানুষটার খোঁজ গোটা বিশ্ব করছে এই মুহূর্তে, সেই মানুষটা তারই সামনে তো দাঁড়িয়ে রয়েছে, মানে সেই এলিয়েনটা অ্যাকচুয়ালি। সেই প্রফেসর মনে করে যে মানুষদের সমস্যার মেন কারণ হচ্ছে মানুষদের প্রযুক্তি। তবে এলিয়েনটা জানায় যে না, সমস্যাটা মানুষরা নিজেরই। মানুষেরা নিজেদের পরিবর্তন করতে চায় না। মানুষদের ডিস্ট্রাকটিভ নেচারই তাদের পৃথিবীটাকে ধ্বংস করছে। আমরা পৃথিবীর সাথে তেমনই আচরণ করি যেমনটা আমরা একে অপরের সাথে আচরণ করি। এটাই তো আমাদের স্বভাব। এখন বাইরের গ্রহ থেকে আসা একটা এলিয়েন মানুষদের এই নেচারটাকেই বা কিভাবে পরিবর্তন করতে পারবে? সে জানে যে পৃথিবী খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। মানুষেরা এরকমভাবে চলতে থাকলে সম্পূর্ণ মানব জাতি এই মুহূর্তে একটা ক্রাইসিস পয়েন্টে রয়েছে। তবে এরকম অবস্থা শুধু মানুষদের না, অন্যান্য সিভিলাইজেশনেও এসেছে। এমনকি ক্লাটু, তাদের গ্রহতেও তো এরকম সময় এসেছিল যখন তাদের সূর্য বা তাদের যে নক্ষত্র ছিল সেটা ধ্বংস হয়ে যাচ্ছিল। তখন তারা কি করেছিল? তখন তারা নিজেদের এভলভ করেছে, নিজেদের পরিবর্তন করেছে কিভাবে সার্ভাইভ করতে হবে, এবং মানুষদেরও তো সেই সুযোগটা পাওয়া উচিত।
আমাদের চোখের সামনে যখন আমাদের সমস্যাটা উঠে আসে না, যতক্ষণ না মানুষদের দেওয়ালে পিঠ না ঠেকে যায় ততক্ষণ তো আমরা পরিবর্তন হই না। অবশ্যই এখন মানুষ পরিবর্তন হতে চাইছে না, মানুষেরা নানানভাবে পৃথিবীর ক্ষতি করে যাচ্ছে, তবে যখন আমরা এই ক্ষতিটাকে ফিল করব, যখন আমরা এই ক্রাইসিসটাকে ফিল করব, তখন তো মানুষ পরিবর্তন হতে চাইবে। তো সেই সুযোগটা তো অবশ্যই মানুষদের দেওয়া উচিত। অন্যদিকে সেই মুহূর্তে তাদের সেই বাড়ির দিকে ধেয়ে আসছে 3টে হেলিকপ্টার। আসলে জেকব চুপচাপ টিভি দেখে এমার্জেন্সি নাম্বারে ফোন করে দিয়েছে যে সেই এলিয়েনটা তাদের এখানেই রয়েছে, তাদেরকে এখন এখান থেকে বেরোতে হবে। অন্যদিকে সেই প্রফেসর ডক্টর হেলেনকে জানিয়ে দেয় যে সম্পূর্ণ মানবতা সবকিছু তার হাতে রয়েছে, যদি সত্যি মানুষদের বাঁচাতে হয় তাহলে ক্ল্যাটুর মাইন্ড, তার মানসিকতা পরিবর্তন করতে হবে। যাই হোক, সৈনিকরা সেখানে চলে এসেছে এবং তারা ডক্টর হেলেনকে সেখান থেকে তো তুলে নিয়ে চলে যায়, তবে ক্ল্যাটুকে তারা নিতে পারে না। তার টেলিকিনেটিক পাওয়ার ইউজ করে সে 2টো হেলিকপ্টারকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। হেলেনের ছেলে সেখানে ছিল ক্ল্যাটুর সাথেই, অর্থাৎ জেকব, যে প্রথম থেকে সে এলিয়েনটাকে দেখে ভয় পাচ্ছিল, তাকে বিপদ মনে করছিল, তবে পরে ক্ল্যাটু তার বিশ্বাস অর্জন করে নেয়। জেকব রিয়েলাইজ করে যে এই প্রাণীটাকে সে যতটা খারাপ মনে করছিল হয়তো সে অতটা খারাপ না। অন্যদিকে ডক্টর হেলেন সেই প্রেসিডেন্টকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছে যে তাকে একবার ক্ল্যাটুর সাথে কথা বলতে দেওয়া হোক, এটাই তাদের একমাত্র চান্স। তবে ম্যাডাম প্রেসিডেন্ট তো জানায় যে সবকিছু আন্ডার কন্ট্রোল, তবে কতটা কন্ট্রোলে আছে সেটা তো আমরা এখনই দেখব। সে বৃহৎ রোবটটার কথা মনে আছে তো, যেটাকে ভার্জিনিয়ার একটা মিলিটারি ফ্যাসিলিটিতে আনা হয়েছিল। এখন মানুষেরা জানার চেষ্টা করছে যে তার শরীরের কোটিংটা কী দিয়ে তৈরি, মানে এই রোবটটার স্কিনটা কী দিয়ে তৈরি। তারা ড্রিলিং করার জন্য বিভিন্ন ধরনের মেটাল ইউজ করছে, তবে তার স্কিনটা সে ভাঙতে পারেনি। তবে পরে আমরা রিয়েলাইজ করি যে সে বৃহৎ রোবটটার স্কিনটা ছোট ছোট মাইক্রো এলিয়েন্স দিয়ে তৈরি, ছোট ছোট পোকা যেগুলো সময়ের সাথে সাথে মাল্টিপ্লাই হচ্ছে, তাদের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। প্রথমত সেই ছোট পোকাগুলো সেই ড্রিলিং যন্ত্রটাকে নষ্ট করে দিয়েছে, পরে একজন ইঞ্জিনিয়ারকে ভেতরে পাঠানো হয় সেই ড্রিলটাকে চেঞ্জ করার জন্য, তখন সেই পোকাগুলো সেই মানুষটার উপরে আক্রমণ করে। তাদের আকারটা এতটা ছোট, সেটা যে কোনো মেটাল, যে কোনো পদার্থ মানুষদের স্কিনের এপার ওপার চলে যেতে পারে। আর এইভাবেই সেই মানুষটা সেই চেম্বারের মধ্যে বিনা সাহায্য পেয়েই মারা যায়। সে সাহায্যের জন্য আর্তনাদ করছে, তবে সৈনিকরা দরজা খোলেনি, কারণ তারা বিপদ থেকে বাইরে বার করতে চায়নি। তবে এই মানুষগুলো তো জানেই না যে অনেক দেরি হয়ে গেছে। যেমনটা বললাম, ডিস্ট্রাকশন প্রোটোকল তো শুরু হয়ে গেছে, সম্পূর্ণ মানবজাতি খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। সেই রোবটটা এতক্ষণ কমান্ডের অপেক্ষায় ছিল, এখন সে আদেশ পেয়ে গেছে। আমরা দেখতে পাই তার শরীরটা ভেঙে যায়, সেই ছোট ছোট পোকার আকার নিয়ে নেয়, যেগুলো সেই রোবটটার বাঁধন এবং সেখানে যে প্রোটেক্টিভ গ্লাস ছিল সেটাকে ভেঙে বাইরে বেরিয়ে আসে। সেই মিলিটারি ফ্যাসিলিটির বাইরে সৈনিকরা সম্পূর্ণ টিম নিয়ে রেডি ছিল, তবে মানুষদের গুলি, ট্যাঙ্কের শেল কোনোভাবেই সেই উন্নত এলিয়েন প্রযুক্তিকে হারাতে পারে না। নিমিষের মধ্যেই প্রত্যেকটা সৈনিক সেখানে মারা যায়। সেই পোকাগুলো একদম ঝাঁকে ঝাঁকে মাছির মতন করে উড়ছে এবং তাদের চলার পথে মানুষদের তৈরি যা যা জিনিস রয়েছে সবকিছুকে তারা ধ্বংস করছে, খেয়ে নিচ্ছে। এদেরকে এমনভাবে প্রোগ্রাম করা যে তারা শুধুমাত্র মানুষদেরই ক্ষতি করবে বা মানুষ চালিত জিনিসগুলোকেই নষ্ট করবে, অন্যান্য প্রাণী, গাছপালা, পাতা এগুলোকে ধ্বংস করবে না। অন্যদিকে ক্ল্যাটু এই মুহূর্তে জেকবের সাথে রয়েছে। তারা একটা স্থানে গিয়ে পৌঁছায় যেখানে জেকব তার মাকে ফোন করার চেষ্টা করে, তবে ফোনে সিগন্যাল ছিল না। তবে ক্ল্যাটু একটা টাচে সেই কানেকশনটা এনে দেয়। এটা আগেও দেখিয়েছে যে এলিয়েন্সগুলো মানুষদের কানেকশন, নেটওয়ার্ক, ইলেকট্রিসিটি এগুলোকে ইজিলি কন্ট্রোল করতে পারে। যাই হোক, তারা তাদের লোকেশনটা দিয়ে দেয় যে কোথায় তারা মিট করবে, এবং তারপর জেকব ক্ল্যাটুকে নিয়ে যায় একটা কবরস্থানে, যেখানে জেকবের পিতাকে কবর দেওয়া হয়েছে। জেকব একটু আগেই তো দেখেছিল যে ক্ল্যাটু একটা পুলিশ অফিসারকে মেরে তাকে আবার পুনর্জীবিত করে দিয়েছিল। সেই কারণে জেকব এই আশায় ছিল যে হয়তো ক্ল্যাটু তার পিতাকেও জীবিত করে দেবে। তবে ক্ল্যাটু জানায় যে না, কিছু কিছু জিনিস তাদের ক্ষমতারও বাইরে। জেকব বহুবার তাকে এই গল্প শুনিয়েছে যে তার পিতা কত আগে তাকে ছেড়ে দিয়ে চলে গেছিল, তবে ক্ল্যাটু জানায় যে কোনো কিছুই আমাদের ছেড়ে চলে যায় না। প্রত্যেকটা জীবিত প্রাণী একটা এনার্জিরিত অংশ, যেগুলো মৃত্যুর পর এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়। অফকোর্স আমরা বিজ্ঞান বইতেই তো পড়েছি যে এনার্জি কখনো ধ্বংস হয় না, বরং স্থানান্তর হয়। এই ইউনিভার্সের প্রতিটা এনার্জি এক্সিস্ট করছে। তবে ছোট জেকবকে কি এগুলো বোঝানো সম্ভব? সে তো তার নিজের সব থেকে প্রিয় মানুষটাকে হারিয়েছে, আর এই ছোটখাটো জিনিসগুলো ক্ল্যাটুকে পরিবর্তন করে দিচ্ছে। সে মানুষদের নিয়ে দ্বিতীয়বার করে ভাবা শুরু করেছে। একটু আগে যে মিস্টার ও, যে নিজে একজন এলিয়েন ছিল, সে কেন পৃথিবীতে থেকে মানুষদের সাথেই মরতে চাইছে? কিছু তো একটা আলাদা রয়েছে এখানে। কিছু সময় পরে ডক্টর হেলেন এবং মাইকেল সেখানে চলে আসে। জেকব হেলেনকে দেখে খুবই খুশি। প্রথম থেকে হেলেনের সাথে তার ঝগড়া, কিন্তু এই প্রথম যেন সে হেলেনকে গলা জড়িয়ে ধরেছে। এবং প্রফেসর বার্নার্ড তো ক্ল্যাটুকে এই কথাটাই বলেছিল, মানুষেরা যখন এরকম ক্রাইসিস পয়েন্টে আসে তখন মানুষেরা পরিবর্তন হয়। সেই মুহূর্তে সেখানে সেই সোয়ার্মগুলো, সেই পোকাগুলো ছড়িয়ে পড়েছে। ক্ল্যাটু স্পষ্ট জানিয়ে দেয় যে এইভাবেই সম্পূর্ণ মানবতা ধ্বংস হবে। তবে এটাকে কি আটকানো সম্ভব? ক্ল্যাটু জানায় যে সে জানে না, হয়তো সে এবার মানুষদের একটা সুযোগ দিতে চায়। তবে মানুষেরা যদি একটা সুযোগ পায়ও, তাহলে একটা দাম চোকাতে হবে, যে দামটা মানুষদের এবং মানুষদের জীবনযাত্রার উপর সরাসরি এফেক্ট করবে। তবে মানুষেরা একটা সুযোগ ডিজার্ভ করে।
ক্ল্যাটোর কথা মতন তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই শহরের উদ্দেশ্যে। অন্যদিকে ম্যাডাম প্রেসিডেন্ট, যদিও সে তো প্রেসিডেন্ট না, সে সেক্রেটারি অফ ডিফেন্স, আসল যে প্রেসিডেন্ট, তাকে আদেশ দিয়েছে যে যেভাবেই হোক সেই এলিয়েনটাকে আটকাতে হবে, প্রয়োজন পড়লে অস্ত্র ব্যবহার করা হবে। এখন অস্ত্রে তো কোনো লাভ নেই, যদি সলিউশন আনতে হয় তো কথা বলে আনতে হবে। তবে মানুষদের যা নেচার, ডক্টর হেলেন ক্ল্যাটু তারা যখন গাড়িতে করে যাচ্ছিল সেই মুহূর্তে তাদের গাড়ির উপরে হামলা করা হয়। তারা প্ল্যান করেছিল যে সেই ক্ল্যাটুকে যদি হত্যা করে দেওয়া হয় তাহলে সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে, তবে তাতে কিছুই ঠিক হয় না। মাইকেল সেখানে মারা যায়, বাকি লোকেরা সামান্য ঘায়েল হয়। এই সম্পূর্ণ ধ্বংসলীলা যদি আটকাতে হয় তো ক্ল্যাটুকে সময় মতন সেই স্পেয়ারের কাছে অবধি পৌঁছাতে হবে, তবে অনেক লেট হয়ে গেছে। চারিদিকে সেই পোকার ঝাঁক সবকিছু গিলে খেয়েছে। যাদের সংস্পর্শে এসে জেকব এবং হেলেন তারা দুজনেই অসুস্থ, তাদের নাক থেকে রক্ত পড়ছে, সেই পোকাগুলো তাদের শরীরের মধ্যে প্রবেশ করেছে। তবে ডক্টর হেলেন ক্ল্যাটুকে বারবার রিকোয়েস্ট করে জেকবকে বাঁচানোর জন্য, সে জেকবের জীবন ভিক্ষা চায়। ডক্টর হেলেন নিজেও অসুস্থ, তা সত্ত্বেও সে নিজের জীবনের তোয়াক্কা না করে জেকবকে বাঁচানোর চেষ্টা করছে। আর এই জিনিসটাই ক্ল্যাটুর সম্পূর্ণ মানসিকতাটাই পরিবর্তন করে দেয়। সে ডক্টর হেলেন এবং জেকব তাদের দুজনকেই বাঁচায় এবং নিজে চলে যায় সেই স্পেয়ারটার কাছে। সেই স্পেয়ারটাকে স্পর্শ করে, তাদেরকে আদেশ দেয় এবং সম্পূর্ণভাবে ভস্ম হয়ে যায়। কিছু সময় পরেই সেই পোকাগুলো বৃষ্টির আকারে মরে মরে পড়তে থাকে চারিদিকে। আর সেই মুহূর্তে সবকিছু যেন থমকে গেছে, চারিদিকে কোনো আওয়াজ নেই। ক্ল্যাটু তো বলেই ছিল যে মানুষদের যদি একটা সুযোগ দেওয়া হয় তাহলে একটা দাম তো দিতে হবে, আর সেটা হচ্ছে মানুষদের ইলেকট্রিসিটি। গোটা পৃথিবীর বিদ্যুৎ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, মানুষেরা ইলেকট্রিসিটি থেকে সম্পূর্ণ কাট হয়ে যায়, এমনকি হাতের যে ঘড়ি সেটাও বন্ধ হয়ে গেছে। আর এটাই তো সেই সময় যে মানুষেরা প্রথমবারের মতন সম্পূর্ণ নেচারটাকে ফিল করতে পারছে, নেচারের শব্দটা ফিল করতে পারছে। হয়তো এই কারণেই সিনেমাটার নাম এরকম দেওয়া হয়েছে যে সেই দিন যেদিন পৃথিবী থমকে গেছিল। হেলেন এবং জর্জ সেই বৃহৎ স্পেয়ারটার সামনে দাঁড়িয়েছিল, সেই উজ্জ্বল স্পেয়ারটি যেটা সম্ভবত কোনো স্পেসশিপ, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে আকাশে চলে যায়। অবশ্যই তারা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে মানুষদের আর একটা সুযোগ দিয়ে। এখন আপনাদের প্রশ্ন যে ক্ল্যাটু কি তাহলে মরে গেল? না, ক্ল্যাটু ডেফিনেটলি মরেনি। যেমনটা আমরা দেখেছিলাম যে সে একটা মানুষদের শরীর ব্যবহার করছিল। সে পৃথিবীতে এসেছিল একটা ফাইনাল রিপোর্ট নেওয়ার জন্য মিস্টার উড থেকে, যে মানুষদের একটা সুযোগ দেওয়া যেতে পারে কি পারে না। তবে সে ফাইনালি রিয়েলাইজ করে যে হ্যাঁ, মানুষদের একটা সুযোগ দেওয়া যেতে পারে। আর সেই কারণেই তো সেই আক্রমণটাকে থামিয়ে দেয় এবং মানুষের আর একটা সুযোগ পেয়ে যায়। এই ছিল স্টোরি। কেমন লেগেছে আপনাদের ডেফিনেটলি জানাবে। এই সিনেমাটা রিসেন্টলি আমি রিওয়াচ দিলাম এবং রিসেন্টলি কিছু সিনেমার রিওয়াচ দিচ্ছি, এবং আমি মনে করি যে এই টাইপের সিনেমাগুলো 2-3বার কনসিডার করাই যায়। সিনেমার কনসেপ্টটা আমার দুর্দান্ত লেগেছে। তবে আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা সেটাও অবশ্যই লিখবেন কমেন্ট সেকশনে। আমার সোশ্যাল সাইটগুলো ফলো করতে একদমই ভুলবেন না, প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, তো সেখানে আপনাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।